রানীগঞ্জ নামক গ্রামে শিল্পা তার বাবা মার সঙ্গে থাকতো। শিল্পা ছিল অত্যন্ত গরিব পরিবারের একটি মেয়ে। শিল্পার বাবা ছিল পেশায় একজন দিনমজুর এবং মা লোকের বাড়িতে কাজ করে দিন যাপন করত। শম্পা, খাবার ঢাকা দেওয়া থাকলো, তুই খেয়ে নিয়ে স্কুলে চলে যাবি। আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাই আমরা কাজে বেরিয়ে যাচ্ছি। মা, আমার জন্য কি বানিয়েছো? কি আবার বানাবো, আজকেও পান্তাই বানিয়েছি। তুই পান্তা খেয়ে স্কুলে চলে যাস। আমি পান্তা ভাত কি করে খাবো মা? শুধু শুধু পান্তা খেতে ভালো লাগে না। এই তো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ রেখেছি, এটা দিয়ে খেয়ে চলে যাস। আমাদের তো আর সেরকম কোনো সামর্থ্য নেই রে মা যে প্রতিদিন নতুন কিছু আইটেম বানাবো। এই বলে শম্পার বাবা মা কাজে চলে গেল। শম্পা বাড়িতে একাই থাকলো। কিছুক্ষণ পর শম্পার খুব খিদে পাওয়ার জন্য শম্পা পান্তা ভাত খেয়ে সকাল সকাল স্কুলে চলে গেল। শম্পা, ঘুমোচ্ছ কেন? কি হয়েছে? তোমার কি শরীর টরীর খারাপ লাগছে নাকি? রাতে কি ঘুম হয়নি নাকি কি খেয়ে এসেছো যে এত ঘুম পাচ্ছে? ম্যাডাম, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আসলে আমি পান্তা ভাত খেয়ে এসেছি তো, তাই আমার চোখে ঘুম চলে এসেছে। তুমি এক্ষুনি যাও, চোখে মুখে জল দিয়ে এসো। ক্লাসে এরকম ঘুমালে কি করে হবে? আর পড়াশোনার অবস্থা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তুমি এত পান্তা খাও কেন? পান্তা খেলে তো অটোমেটিক্যালি চোখে ঘুম আসবে। আসলে ম্যাডাম, আমাদের বাড়ির অবস্থা তো সেরকম ভালো নয়। আসলে ম্যাডাম, আমরা খুব গরিব। আমার মা লোকের বাড়িতে কাজ করে, আর তাছাড়া আমার বাবা অনেক সকাল সকাল কাজে বেরিয়ে যায়। সেই জন্য আমার মা রাত্রেবেলায় ভাত বানিয়ে রাখে। ওই জন্য আমি সকাল সকাল প্রতিদিন পান্তা ভাত খেয়ে স্কুলে আসি। কিন্তু পান্তা ভাত খেয়ে প্রতিদিন স্কুলে আসলে স্কুলে তো তুমি ক্লাসই করতে পারবে না। তাতে তো তোমারই ক্ষতি হবে। পরের দিন থেকে তুমি আর পান্তা খেয়ে স্কুলে আসবে না। ঠিক আছে ম্যাডাম, আমি মাকে বলবো। শম্পা বাড়িতে এসে সমস্ত কথা তার মাকে খুলে বলল। এসব তো আমিও বুঝতে পারছি রে মা, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই। কত সকালবেলা আমি বেরিয়ে যাই, তুই তো দেখিস। আমাকে 5টা বাড়িতে কাজ করতে হয় প্রতিদিন। তাছাড়া তোর বাবাকেও কত সকাল সকাল বেরিয়ে যেতে হয়। আমি সকালবেলা কি করে রান্না করব বল? আর রাতে ভাতটা বানানোর পর যদি জল দিয়ে না রাখি, তাহলে সেই ভাতটা তো নষ্ট হয়ে যাবে। আমরা তো আর বড়লোক নই রে মা যে আমাদের বাড়িতে ফ্রিজ আছে। ঠিক আছে মা, তুমি যেরকমটা পারবে সেরকমটাই তুমি বানিয়ে দিও আমার জন্য। এরকমভাবে সময় কাটতে লাগলো এবং ধীরে ধীরে শম্পা স্কুলের গণ্ডি পেরিয়ে গেল। সেরকম একটা পড়াশুনোতে ভালো না হওয়ার জন্য আর তাদের বাড়ির অবস্থাও সেরকম একটা ভালো না হওয়ার জন্য খুব অল্প বয়সেই শম্পার বাবা মা শম্পার জন্য দেখাশুনো আরম্ভ করে। কিছুদিন পর সুরেশ নামক একটি ছেলের সঙ্গে শম্পার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর, বৌমা, সবাই কাজে যাবে, তুমি সবার জন্য খাবারটা নিয়ে এসো। তোমার শ্বশুর মশাইয়েরও দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি আপনাদের সবার জন্য। আপনারা একটু বসুন। শম্পা কিচেন থেকে পান্তা ভাত বানিয়ে নিয়ে এলো সবার জন্য। তার শ্বশুরবাড়ির লোকজন সেরকম একটা পান্তা ভাত খেত না, তাই তারা সকাল সকাল পান্তা ভাত দেখে খুব অবাক হয়ে গেল এবং বলল, এটা কি বানিয়েছো বৌমা? সকাল সকাল পান্তা ভাত? কিন্তু আমরা তো কখনো সকাল সকাল পান্তা ভাত খাই না। ঠিক আছে ঠিক আছে, বৌমা যখন বানিয়েই ফেলেছে তখন একটু খেয়েই দেখা যাক না কেমন হয়েছে। তুমি দাও, আমরা সবাই খাবো। তারপর সবাই পান্তা ভাত খেতে শুরু করে। আরে বৌমা, পান্তা ভাত তো খুব ভালো হয়েছে খেতে। আর তুমি তার সঙ্গে উপকরণগুলোও দারুণ বানিয়েছো। সেগুলো খেয়ে তো আমাদের সবার মুখের স্বাদই বদলে গেছে। হ্যাঁ হ্যাঁ শম্পা, দারুণ হয়েছে। তুমি বরং এবার আমার কাজে যাওয়ার আগেই পান্তা ভাতটা বানিয়ে দিও। বেশ অনেকক্ষণ খিদেও পাবে না আর শরীরটাও ঠান্ডা থাকবে। বাইরে এমনিতেও যা গরম পড়েছে, তাতে করে পান্তা ভাত ছাড়া আর কোনো উপায় নেই। এরকম ভাবেই সবাই পান্তা ভাত খেয়ে যে যার কাজে চলে গেল। শম্পার শ্বশুর মশাই পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন এবং শম্পার বর রাজমিস্ত্রির কাজ করতেন, তাই তাদের বেশিরভাগ কাজটাই রোদের মধ্যেই করতে হতো। প্রথম দিন পান্তা ভাত খেয়ে খুবই আরাম হয় শম্পার শ্বশুর এবং শম্পার বরের, কিন্তু বেশ কিছুদিন পান্তা ভাত খাওয়ার পর থেকেই তাদের মধ্যে একটা আলিস্যি ভাব আসতে থাকে। একদিন অন্যমনস্কভাবে কাজ করার জন্য এবং অতিরিক্ত ঘুম পাওয়ার কারণে শম্পার শ্বশুরমশাই ইলেকট্রিক পোস্ট থেকে পড়ে যান এবং তার হাতে ভয়ানকভাবে চোট পান। তাতে করে তিনি পুরো একদম শয্যাশায়ী হয়ে যান। আর এদিকে শম্পার বর প্রতিদিন পান্তা ভাত খেয়ে কাজে যাওয়ার জন্য মাঝে মাঝে কাজের ফাঁকে ঘুমিয়ে পড়তো। তাই মালিক রাজমিস্ত্রির কাছ থেকে শম্পার বরকে বিতাড়িত করে। এরকম ভাবে কিছুদিন কাটতে থাকে। শম্পা, আমার কাজটাও চলে গেছে প্রায় 1 মাস হলো। আর এদিকে বাবাও বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে।
এরকমভাবে তো আমাদের জমানো টাকাও প্রায় শেষ হতে চলেছে। আর এরকমভাবে বসে থাকলে কতদিন চলবে সংসার? কি যে করব, এখন যে কে আমাকে কাজ দেবে কিছুই ভেবে উঠতে পারছি না। হ্যাঁ বৌমা, এরকম ভাবে তো চলতে পারে না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। সব কিছু এই পান্তা ভাতের কারণেই হয়েছে। অতিরিক্ত পান্তা ভাত খাওয়ার ফলে আমার স্বামীরও এরকম অবস্থা, আর আমার ছেলেটারও কাজ চলে গেছে। তুমিই এখন সমস্যার সমাধান করো। মা, আপনি চিন্তা করবেন না, কয়েকদিন ধরে আমি একটা কথা ভাবছি। কি কথা বৌমা? আমি তো পান্তা ভাত খুব ভালো বানাতে পারি, আর বাইরে প্রচন্ড গরমও পড়েছে। তাই আমরা যদি একটা ঠেলাগাড়ি করে সকালবেলা পান্তা ভাত বিক্রি করতে যাই, তাহলে আমার মনে হয় অনেকেই খেতে পারে। পান্তা ভাত? এখানে তো সবাই শহরের মানুষ, কে পান্তা ভাত খাবে বলো? আমার তো মনে হয় না এনারা কেউ পান্তা ভাত খায় বলে। কিন্তু তুমি যখন ভেবেছো তখন একবার দেখতে পারো। আরে তুমি চিন্তা করো না, আমি এমনভাবে পান্তা ভাত বানাবো যে সবাই আঙুল চেটে খাবে। আমি বরং একটা পান্তা ভাত থালি প্যাকেজের ব্যবস্থা করব, যার মধ্যে থাকবে পান্তা ভাত, আলু ভাজা, ডালের বড়া, পোস্তর বড়া আর আলু চোখা, আর সঙ্গে থাকবে কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ। ঠিক আছে বৌমা, তাহলে আমিও তোমাকে সাহায্য করব কাজ করার জন্য। যেই বলা সেই কাজ। শম্পা এবং শম্পার শাশুড়ি পরদিন সকালবেলায় পান্তা ভাতের ঠেলা নিয়ে রাস্তার ওপরে হাজির হলো। পান্তা ভাত খাবেন? পান্তা ভাত এখানে মাত্র 50 টাকা করে থালি পান্তা ভাত পাওয়া যাচ্ছে। পান্তা ভাত খাবেন? পান্তা ভাত এখানে মাত্র 50 টাকা থালি পান্তা ভাত পাওয়া যাচ্ছে। একবার খান সারাদিন ঠান্ডা থাকবেন, একবার খান সারাদিন ঠান্ডা থাকবেন। আজকের জন্য স্পেশাল অফার, আজকের জন্য স্পেশাল অফার, পান্তা ভাতের সঙ্গে অমলেট ফ্রি। এরকম ভাবে শম্পা রাস্তার মোড়ে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো। কিছুক্ষণ পরে কিছু লোক এলো শম্পার পান্তা ভাতের ঠেলার কাছে। কই কই, দেখি দেখি, এরকম জিনিস তো কখনো দেখিনি। একবার তোমার এখান থেকে ট্রাই করে দেখি। আমাকে এক প্লেট দাও তো দেখি বাবু, কেমন হয়েছে খেতে। অবশ্যই খান, একবার খেলে প্রতিদিন খাবেন। আর যেহেতু আমাদের আজকে প্রথম দিন, তাই আমাদের আজকে একটা স্পেশাল অফার আছে, পান্তা ভাতের সঙ্গে অমলেট ফ্রি দিচ্ছি আমরা। এরকম ভাবেই শম্পা পান্তা ভাতের ঠেলার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে এবং কিছুক্ষণ পরেই লোকের পুরো ভিড় জমে যায়। আস্তে আস্তে শম্পার পান্তা ভাতের বিজনেস ভালোই চলতে শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যেই শম্পার পান্তা ভাতের নাম গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়ে। কিছুদিন পর শম্পা বাজারের মাঝে একটি হোটেল খুলে ফেলে এবং ধীরে ধীরে তাদের অবস্থা ভালো হতে শুরু করে। এরকমভাবেই শম্পার পান্তা ভাতের নাম বাজারে ছড়িয়ে পড়ে এবং শম্পা একজন পান্তা ভাত স্পেশালিস্ট হয়ে ওঠে। মেদিনীপুর নামক গ্রামে রূপা দেবী তার দুই ছেলে বিকাশ এবং বিমলের সঙ্গে থাকত। বিকাশ এবং বিমল দুজনেই বিবাহিত ছিল। রমা এবং সোমা নামের দুই মেয়েকে বিকাশ এবং বিমল বিয়ে করেছিল। রূপা দেবী তার ছোট ছেলের বিয়ে নিজেই পছন্দ করে দিলেও বড় ছেলে কিন্তু নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিল। রূপা দেবীর বড় বৌমা ছিল অত্যন্ত মোটা, কিন্তু ছোট বৌমার চেহারা ছিল অত্যন্ত সুন্দর, ছিপছিপে গড়ন। তাদের সংসারে এমনিতে কোনো অশান্তি ছিল না। এরকমই একদিন। বড় বৌমা, এগুলো কি সব খাচ্ছ? ভাজাভুজি জিনিস। তোমাকে কতবার বারণ করেছি না যে তুমি এরকম ভাজাভুজি জিনিস খাবে না? নিজের শরীরের দিকে খেয়াল রাখো। আর আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে এসো। যাও, একটু আদা দেওয়া চা খাবো ভাবছি। মাথাটা খুব ধরেছে। ভালো করে আদাটাকে ফোটাবে জলের সঙ্গে, তাহলে আদার ফ্লেভারটা জলের মধ্যে ছাড়বে। আর ছোট বৌমা কি করছে? কোথায় মা? আমি তো কিছু খাচ্ছিলাম না, এই তো বয়েলড ভেজিটেবলসই খাচ্ছিলাম। বৌমা, মিথ্যে কথা বলো না। আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। তুমি বয়েলড ভেজিটেবলস মোটেই খাচ্ছিলে না, তুমি ফ্রাইড জিনিস খাচ্ছিলে। আমাকে দেখে লুকিয়ে দিলে। এরকম করলে কিছু হবে না কিন্তু। এরকম করলে নিজের শরীর কমবে কি করে? নিজের শরীরের দিকে খেয়াল রেখেছো? কতই বা বয়স তোমার? মা, সব সময় কেন আমার পিছনে লেগে থাকেন? আমার একদম ভালো লাগে না। আপনি বসুন, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। ছোট তো একটা পার্টিতে যাবে, ওর জন্য রেডি হচ্ছে। ওর একটা ফ্রেন্ডের প্রি ওয়েডিং পার্টি আছে, তাই ওটা অ্যাটেন্ড করতে যাবে। আমাকেও বলছে বারবার যেতে, কিন্তু আমি যাব না, আমার ভালো লাগছে না। কেন বৌমা, তুমি যাবে না কেন? যাও না, যাও, তুমিও ঘুরে এসো। চা না হয় আমি বানিয়ে খাবো। যাও, তুমি তো এমনিতেও কোথাও যাও না। পার্টিতে গেলে দেখবে মনটাও ভালো লাগবে। আর মাঝে মাঝে এরকম ছোটখাটো পার্টিতে যাওয়া দরকার। তাহলে তো তুমি বুঝতে পারবে যে ফ্যাশন কিরকম চলছে, সবাই কিরকম ভাবে নিজেদেরকে মেনটেন রাখছে। তুমি যাও, পার্টিতে যাও। আসলে মা, আমি তো এমনিতেই একটু হেলদি, তাই শাড়ি ছাড়া সেরকম কিছু একটা ড্রেস পরতে পারি না। আর এখনকার পার্টিগুলো তো দেখেছেন যে ড্রেস কোড আছে, যেগুলো আমি একদম পরতে কমফোর্টেবল না। সেই জন্য আমি কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারি না। আর তাছাড়া আমার চেহারার যা অবস্থা,
কতবার বলেছি দিদি যে নিজের ফিগারটা একটু মেনটেন করো তুমি তুমি তো আমার কোনো কথাই শোনো না। এত ফ্রাইড ফুড খাও, কি বলবো তোমাকে, কি করে যে তুমি রোগা হবে আমার তো খুব টেনশন হয়। কতবার বললাম আমার সাথে জুম্বা ক্লাসে জয়েন করো, না হলে যোগা ক্লাসে জয়েন করো, আর না হলে কোনো একটা জিমে ভর্তি হয়ে যাও, তুমি তো কিছুই করো না এগুলো। আরে ছাড় ছাড়, আমার পিছনে পড়ে থাকিস না তো সকাল থেকে। তুই আর মা কি শুরু করেছিস? হ্যাঁ, আমার একদম ভালো লাগে না। যা তো যা, তোর আর পার্টিতে যা, এনজয় কর। আমি একদম পার্টিতে যাব না, আর আমার ওই সমস্ত পার্টি অ্যাটেন্ড করতে একদম ভালো লাগে না। কিন্তু দিদি তোমাকে আজকে যেতেই হবে। আমার ফ্রেন্ড শীতল সে অনেকবার করে বলে দিয়েছে তোমাকে নিয়ে আসার কথা। তাই যাও, তুমি রেডি হয়ে যাও আর চলো আমার সঙ্গে, তাড়াতাড়ি চলো তো। আর আমি কি কোনোদিনও বলেছি যে তুমি মোটা বলে আমি তোমাকে পার্টিতে নিয়ে যাব না? এই সমস্ত কথা বলতে হয় না ছোট, এমনিতেই বোঝা যায়। শাশুড়ি এবং ছোট জায়ের বারবার অনুরোধে রমা সোমার সঙ্গে যেতে বাধ্য হয়। যথারীতি রমা শাড়ি পরে অনুষ্ঠানে চলে যায়। সেখানে গিয়ে সবাই রমাকে দেখে হাসাহাসি করতে থাকে। পার্টিতে কয়েকটা মেয়ে বলতে থাকে, ও আন্টি, তুমি প্রি ওয়েডিং পার্টিতে কি করছো? আর বাবা, কি সব ড্রেস পরে এসেছো? এমনিতেও তোমার যা চেহারা, তাতে করে তোমাকে আমাদের মতো মডার্ন ড্রেসে মানাবেও না। হা হা হা, যাও যাও, এনজয় করো, খাওয়া দাওয়া করো, অনেক ফ্রাইড আইটেম আছে, যাও। তুমি তো এমনিতেই অনেক ফ্রাইড আইটেম খাও, যাও, দেখেই মনে হচ্ছে তোমাকে। আর না হলে এত বড় চেহারা বানাবে কি করে? বাবারে বাবা, সবার কি কথা রে বাবা, এগুলো কি ছোট সব বলে রেখেছে নাকি ওদেরকে যে আমি এত ফ্রাইড আইটেম খেতে ভালোবাসি? আর সবাই কত ছোট ছোট ড্রেস পরে এসেছে, এ তো দেখছি বিরাট আয়োজন। আর এখানে আমি একদম অ্যাডজাস্ট করতে পারছি না, এই জন্যই বলেছিলাম আমি পার্টিতে আসবো না। সেই ছোট আমাকে জোর করে নিয়ে এলো। আচ্ছা, আমি এবার বুঝেছি, ছোট তাহলে সবার কাছে অপমান করার জন্য আমাকে নিয়ে এসেছে পার্টিতে, নইলে তো আমাকে নিয়ে যেত ওইদিকে। আর দেখো ওদিকে নিজে কেমন ডান্স করছে বন্ধু বান্ধবদের সঙ্গে, আমাকে কেমন এখানে খেতে বসিয়ে দিয়ে গেছে। আমি কি খেতে পাই না নাকি? আর আমি কি এমন বেশি খাই ওর থেকে? আমার চেহারার গঠনই এরকম, তাই আমি এক্সারসাইজ করলেও রোগা হব না। ঠিক আছে, তুই আমাকে এরকম জায়গায় বিপদে ফেললি তো, দেখ আমি তোর কি করি। এরকম ভাবে ছোট ওপর রাগ করে রমা বাড়ি থেকে বেরিয়ে গেল এবং বাড়িতে এসেও এক জায়গায় বসে থাকলো। তার শাশুড়ি মা তাকে জিজ্ঞাসা করলো, বৌমা, কি হয়েছে? পার্টিতে কি হয়েছে? তুমি চলে এলে কেন? আর ছোট বৌমাই বা কোথায়? কি হলো বৌমা, কি হয়েছে? আপনার ছোট বৌমার কথা আর বলবেন না আমাকে। আপনার ছোট বৌমা তো ইচ্ছে করে আমাকে অপমান করার জন্য ওই পার্টিতে নিয়ে গেছিল। নিজে তো বন্ধু বান্ধবদের সঙ্গে ধেই ধেই করে নাচ করছে, আর আমাকে এক জায়গায় খেতে বসিয়ে রেখেছিল, আর আমাকে ওখানে অনেক লোক টুন টিটকারি করছিল। আমার একদম ভালো লাগেনি পার্টিতে, আমি সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এই বলে সে শাশুড়ির কাছ থেকে বেরিয়ে গেল রাগে, এবং সে নিজের ঘরে চলে গেল। সংসারের কাজে পরের দিন থেকে ভাগাভাগি শুরু করে দিল সে ছোটকে একদম সাহায্য করতো না, কোনো রকম কাজে হেল্প করতো না। তাছাড়া সে ঠিক করেছিল পরের দিন থেকে সেও ছোট ছোট ড্রেস পরবে। পরের দিন থেকে সেও ছোট ছোট ড্রেস পরতে শুরু করলো, এবং এই ছোট ছোট ড্রেস পরার জন্য প্রতিবেশীদের কাছে অনেক কথা শুনতে হতো রূপা দেবীকে। একদিন রূপা দেবী বড় বৌমাকে ডেকে বললেন, আচ্ছা বৌমা, কদিন ধরেই আমি দেখছি তুমি ঠিকঠাক ব্যবহার করছো না কারোর সঙ্গে। আর তাছাড়া এগুলো কি সমস্ত ড্রেস পরছো তুমি বাড়িতে? কার পারমিশন নিয়ে তুমি পরছো এই ড্রেস? আমার ছেলে জানে যে তুমি এই সমস্ত ড্রেস পরছো? ও তার মানে ছোট বৌমার মতন ড্রেস আমি কখনোই পরতে পারবো না, তাই তো? আমার চেহারা মোটা বলে। আর আপনারা এত পার্সিয়ালিটি করেন কেন? আপনার ছোট বৌমা যখন এরকমের ড্রেস পরে তখন তো আপনি কিছু বলেন না, আর আমি বেরোলেই দোষ। দেখো বৌমা, তুমি যাই ড্রেস পরো আমার কোনো আপত্তি নেই, কিন্তু পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে আমাকে থাকতে হয়। তারা তোমাকে কি সব কথা বলেছে তুমি শুনেছো? আর তাছাড়া তোমার চেহারা দেখেছো, ছোট বৌমার মতো ছিপছিপেও নয়, তাহলে তুমি এরকমের ড্রেস পরতে গেছো কেন? তারপর বড় বৌমা তার সঙ্গে হয়ে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে, এবং সেগুলো শুনে ছোট বউ এবং শাশুড়ি মা দুজনেই খুব দুঃখ পায়, এবং বড় বৌমাকে বলে, দেখো বৌমা, আমি তোমাদের দুই বৌমাকে মেয়ের মতো ভালোবাসি। আমি চাই তোমরা দুজনেই খুব ভালো থাকো। আর তোমার পিছনে এত আমার বলার কারণ যাতে করে তুমি একটু স্বাস্থ্য সচেতন হও। তুমি ও ছোট বৌমার কথা তো একটুও শোনো না। আমি আর ছোট বৌমা কতবার বলেছি তোমাকে যে তুমি একটু কন্ট্রোল করো, তাহলেই দেখবে তোমার সুন্দর চেহারা হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই তুমি আবার রোগা হয়ে যাবে। কিন্তু শুধু রোগা হওয়াটাই বড় কথা নয়, তোমাকে হেলদিও থাকতে হবে। তারপর থেকেই বড় বউ জিমে যাওয়া শুরু করলো এবং পরিমিত পরিমাণে খাওয়া দাওয়া শুরু করলো। কয়েক মাসের মধ্যেই তার ওজনের অনেক পরিবর্তন দেখা গেল। এইভাবেই তারা দুই বৌমা এবং শাশুড়ি মিলে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।